হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক করতে চলেছি, ইলেকটোরাল বন্ড, ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এর জিএস পেপারের জন্য। তো দেরি না করে চলো ক্লাসটা শুরু করব। দেখো, প্রথমে আমরা বুঝবো হলো ইলেকটোরাল বন্ড জিনিসটা কি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, 2018 সালে চালু করা হয়েছিল ইলেকটোরাল বন্ড স্কিম, যা রাজনৈতিক দলগুলিকে বেনামি অনুদান প্রদানের সুযোগ দেয়। আর 2023 সালে কি হয়, 2023 সালে সুপ্রিম কোর্ট দ্বারা অসাংবিধানিক ঘোষণা করার মধ্যে দিয়ে এটাকে শেষ করা হয়, মানে 18 থেকে 23 পর্যন্ত এটা চলেছে। তো এটাতে কি হলো, এটাতে ধরো এই যে বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় কি করে, বিভিন্ন ভাবে প্রচার করে, বিভিন্ন পোস্টার করে, তারপরে এক একজন এক এক জায়গা থেকে যায়, এই যে সমস্ত খরচা সমূহ, এই যে একটা পার্টি ফান্ড, এই ফান্ডটা আসে কোথা থেকে? এই ফান্ড হলো ডোনেট করে বড় বড় ধরো বিজনেসম্যান যারা রয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, এরা কি করছে, ডোনেট করছে। এবারে কে কোন পার্টিকে ডোনেট করছে সেটা যদি সামনে চলে আসে, তাহলে হতে পারে অন্য পার্টির লোক তাকে অন্যরকম ভাবে নজরে দেখলো, বা যখন অন্য পার্টি যখন ক্ষমতায় আসবে তখন তাদের সাথে একটু বিরূপ আচরণ করলো। তো এই ব্যাপারগুলো যাতে না হয় তার জন্য কি হলো, ইলেকটোরাল বন্ডটা চালু হলো। ইলেকটোরাল বন্ডে কি হলো, এসবিআই থেকে একটা বন্ড দেবে, বন্ডটা ঠিক এরকম দেখতে। ঠিক আছে, এখানে শুধু লেখা থাকবে কে কত টাকা কি ডোনেট করছে না করছে, কিন্তু কারোর নাম এখানে কিন্তু কোনো রকম কিছু উল্লেখ থাকবে না, মানে যে ডোনেশন পাচ্ছে সেও জানবে না সে কোথা থেকে ডোনেশনটা পাচ্ছে। ঠিক আছে, তো এই হলো ইলেকটোরাল বন্ড। এবার এটাতে কি সমস্যা হলো, ধরো কোনো ফরেন কান্ট্রি থেকে যদি কোনো ডোনেশন আসে, কিন্তু ফরেন কান্ট্রি থেকে ডোনেশন নেওয়া যাবে না, এটা আইনে নেই। তো কি করলো ফরেন কান্ট্রিরা, তখন কি করে, তাদের ব্রাঞ্চ খোলে ইন্ডিয়াতে, সেই ব্রাঞ্চের থ্রুতে তারা কি করে, ডোনেশন দেয়। এবারে যদি একটা হিউজ অ্যামাউন্ট ডোনেশন কোনো ফরেন কান্ট্রি থেকে আসে, তাহলে স্বাভাবিক সেই পার্টি যদি ক্ষমতায় চলে আসে তাহলে সেই পার্টির উপরে একটা প্রভাব সেই ফরেন কান্ট্রির থাকবে। তো এরকম বিভিন্ন রকম সমস্যার জন্য কি হলো, এটা নিয়ে একটা কেস হলো, হওয়ার পরে 2023 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়। এখানে কি বলেছে দেখো, ইলেকটোরাল বন্ডস আর অ্যাভেলেবল ফর পারচেজ ফর অনলি 10 days ইন জানুয়ারি, এপ্রিল, জুলাই অ্যান্ড অক্টোবর। মানে কতদিন টাইম থাকে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত টাইম থাকে, 10 দিন টাইম থাকে জানুয়ারিতে, এপ্রিলে থাকে 10 দিন দেওয়া হয় ইলেকটোরাল বন্ড কেনার জন্য, জুলাইতে 10 দিন আর অক্টোবরে 10 দিন, অ্যাজ স্পেসিফাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। The center can specify an additional 30-day period in a general election year. The electoral bonds are issued or can be purchased for any value in the multiples. ঠিক আছে, ধরো 1000 টাকার তুমি 5টা বন্ড কিনলে, তার মানে কি তুমি 5000 টাকা ডোনেট করবে। 10,000 টাকার দুটো কিনলে 20,000 টাকা ডোনেট করবে। 1 লাখ, 10 লাখ, 1 কোটি। এবার ধরো কেউ 5 কোটি ডোনেট করবে, সে কি করবে, এই 1 কোটির যে বন্ড রয়েছে সেরকম 5টা নেবে, নিয়ে ডোনেট করবে। ঠিক আছে, তো এইভাবে হলো বন্ডের কাজটা হয়। এবারে কোন দলকে তুমি ডোনেট করতে পারবে, সেই দলের তো কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার। দেখো বলছে, রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট আরপিএ 1951 29 এ ধারায় নিবন্ধিত হতে হবে সেই রাজনৈতিক দলকে। ঠিক আছে, আর কি, গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে, মানে প্রিভিয়াস যে লোকসভা বা বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কমপক্ষে 1% ভোট পেতে হবে, টোটাল যে ভোট তার মধ্যে কমপক্ষে 1% ভোট কিন্তু সেই দলকে পেতে হবে, তবেই সে বন্ডের দ্বারা ডোনেশন পাওয়ার যোগ্য। ঠিক আছে, তো এই গেল হলো ইলেকটোরাল বন্ডের বেসিস। আচ্ছা, তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের অনলাইনে জিএস ব্যাচ চলছে, জিএস ব্যাচের ডিটেলসটা একটু বলে দিই, তোমরা দেখে নাও। তোমরা কিন্তু নোটস পাবে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে, লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ডেড ক্লাস পাবে। এবারে ক্লাসটা কিভাবে হচ্ছে দেখো, এটা আমি যখন করেছিলাম তখন 120 দিন ছিল, এখন আর 120 দিন নেই। হ্যাঁ, আচ্ছা, তোমাদের হাতে মোটামুটি 4 মাসেরও কম সময় রয়েছে। এখানে কি হয়, আমাদের এখানে মাসে 4টে করে টপিক কিন্তু কভার, সরি মাসে বলছি, এক মাসে 4টে সপ্তাহ, এক সপ্তাহে 2টো করে ক্লাস থাকছে, আর এক একটা ক্লাসে 2টো করে জিএস টপিক, মানে তুমি এক সপ্তাহে কটা টপিক পাচ্ছ, এক সপ্তাহে 4টে টপিক পাচ্ছ। তার সাথে ধরো অ্যাব্রিভিয়েশন থাকছে, স্কিমস থাকছে, এগুলোর ডেটাও কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে দেখো এক সপ্তাহে কি বলেছে, এক সপ্তাহে হচ্ছিল 4টে জিএস টপিক, তাহলে 4 সপ্তাহে কটা হচ্ছে, 16টা জিএস টপিক। অলরেডি কিন্তু আমরা 30টা জিএস টপিক কভার করেছি। আজকে তোমাদের ক্লাস রয়েছে বুধবার, আজকের দিন নিয়ে 30টা জিএস টপিক, এবং এই 30টা জিএস টপিকের উপর কিন্তু নেক্সট আবার এক্সামও আছে, আমি ডিটেলস বলে দিচ্ছি। তো দেখো অলরেডি হলো এখানে 22টা বলেছিলাম যখন করা হয়েছিল, এখন কিন্তু 30টা টপিক কভার হয়েছে আজকের দিন নিয়ে, তার সাথে ধরো আরো এক্সট্রা গুলো অ্যাড হবে। টোটাল ধরে রাখো
5+ কি 90+ টপিক কিন্তু কভার হয়ে যাবে। স্কিমস অ্যাব্রিভিয়েশন মান্থলি এক্সাম নেওয়া হচ্ছে। আচ্ছা, এক্সাম যে নেওয়া হয়, এক্সামের কোশ্চেনটা দেখো কিরকম হয়, ঠিক যেরকম প্যাটার্নটা তোমরা পাবে, যেরকম প্যাটার্নটা তোমরা মেইন এক্সামের সময় পাবে, ঠিক সেম প্যাটার্নে কিন্তু আমি কোশ্চেনটা সেট করি, এরকম প্যাটার্নেই কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হয়। এটা হলো ফার্স্ট এক্সামের একটা স্ক্রিনশট রয়েছে এখানে। আবার কিন্তু নেক্সট এক্সাম কবে রয়েছে, 16th ফেব্রুয়ারি কিন্তু নেক্সট এক্সাম রয়েছে, ঠিক আছে। 30টা জিএস টপিক থাকবে, প্লাস আদার্স বলতে এখানে ধরো অ্যাব্রিভিয়েশন, স্কিমস, জিকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার এগুলো থাকবে আর কি। মানে মোট কথা হলো এরকম ভাবে আবার একটা এক্সাম হবে। কবে হবে? 16ই ফেব্রুয়ারি হবে। তো কেউ যদি মনে করো যে ক্লাসে জয়েন করবে, এক্সাম দেবে, খাতা এভালুয়েট করবে, ঠিক আছে, তো তোমরা কিন্তু চাইলে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ। এছাড়া যদি কেউ মনে করো যে না ক্লাস করার টাইম হবে না, ঠিক আছে, আমার এক্সাম দেওয়ার প্রয়োজন নেই, তো তারা কিন্তু চাইলে শুধু নোটস নিতে পারো, শুধু নোটস, অনলি নোটস নেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো স্ক্রিনে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও, জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও। মনে রাখবে 25টা টপিক পড়ে গেলে কিন্তু হবে না, কারণ তার বাইরে থেকে যদি চলে আসে তুমি কিছুই লিখতে পারবে না। অ্যাটলিস্ট বেশি পড়ে যেতে হবে, কম বেশি ধারণা থাকুক, যা আসুক পরীক্ষায় কিছু অন্তত যেন লিখে আসতে পারো, ঠিক আছে। আর কম্প্যাক্ট ভাবে কিন্তু নোট করা হয়, খুব সুন্দরভাবে কিন্তু নোটটাকে তৈরি করা হয় যত্ন সহকারে। তো তোমরা যদি চাও একটা নোটস নিয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই ক্লাস জয়েন করো। এখনো পর্যন্ত কেউ বলেনি ভালো লাগেনি, তোমাদেরও ভালো লাগবে এটুকু আশা করছি। তো দেরি করো না, যত দেরি করবে তত পিছিয়ে যাবে। দেখো অলরেডি 30টা টপিক কিন্তু কভার হয়ে গেছে। মানে তোমরা যদি আজকে জয়েন করো, আজকেই তোমরা 30টা টপিকের পিডিএফ পেয়ে যাবে, প্লাস ওদিকে হলো তোমরা রেকর্ডিং এর লিংক পেয়ে যাবে, ঠিক আছে। ডিটেলসটা একটু কন্ট্যাক্ট করো, কল করো কি হোয়াটসঅ্যাপ করো, করে জেনে নাও। চলো নেক্সট দেখো, বলছে হাউ দি ইলেকট্রাল বন্ড ওয়ার্ক। ইলেকট্রাল বন্ডটা কিভাবে কাজ করে দেখো। প্রথমে হলো নোটিফাইড ব্যাংকস উইল ইস্যু ইলেকট্রাল বন্ড। যেই ব্যাংকটা ইলেকট্রাল বন্ড ইস্যু করতে পারবে, এসবিআই, সেটা কি করে একটা নোটিফিকেশন মতো দেয় আর কি। The donor can approach the notified banks. ডোনার অ্যাপ্রোচ করতে পারে কোথায়? নোটিফাইড ব্যাংকে, and purchase the bonds. বন্ডটাকে পারচেজ করতে পারে। The donor can purchase these bonds through check or digital payment. চেকের মাধ্যমে বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিন্তু পারচেজ করতে পারে। Thus the identity of the donor is protected. ঠিক আছে, এবার যে পার্টিকে ডোনেট করছে সেই পার্টি শুধু বন্ড পাবে, কে দিল না দিল সেগুলো কিন্তু সে জানতে পারছে না। আচ্ছা, the donor must donate these bonds to the political party of their choice. নিজের পছন্দ মতো পলিটিক্যাল পার্টিকে ডোনেট করতে পারে। Only the political parties registered under section 29A of the Representation of the People Act 1951, একটু আগে যেটা বললাম, and secured at least 1% of the votes polled in the previous general election to the legislative assemblies or house of the people are eligible to receive electoral bonds. ঠিক আছে, তাহলে এই ক্রাইটেরিয়াটা কিন্তু থাকতে হবে। আবারও বলছি, তোমরা কিন্তু নোটস বাংলা এবং ইংলিশ দুটোতেই পাবে। হ্যাঁ, তোমাদের একটাই গ্রুপ, দুটো নোটসই পাবে। যখন তোমাদের যে নোটটা থেকে সুবিধা হচ্ছে সেই নোটটা দেখে কিন্তু তোমরা পড়তে পারবে। নেক্সট দেখো, বলে দ্য ভ্যালিডিটি অর ম্যাচুরিটি অফ ইলেকট্রাল বন্ড ইজ 15 days। এবার একটা বন্ড ইস্যু করা হলো, এবার বন্ডের ভ্যালিডিটি কতদিন থাকছে? 15 দিন। ঠিক আছে, এমন না তুমি 6 মাস রেখে দিলে 6 মাস পরে গিয়ে সেই টাকাটা উইথড্রল করলে, এটা কিন্তু হবে না। 15 days থাকছে ফ্রম দ্য ডেট অফ দেয়ার ইস্যুয়েন্স। ইস্যু হওয়ার পরে 15 days। এবার ইলেকট্রাল বন্ড কেন চালু করা হয়েছিল? ঠিক আছে, ইলেকট্রাল বন্ড ব্যাপারটা আসলো কেন, কি কারণে আসলো? উদ্দেশ্য দেখো কি বলেছে, কালো টাকা নিয়ন্ত্রণ, ব্ল্যাক মানি নিয়ন্ত্রণ করার জন্য রাজনৈতিক অনুদানকে ব্যাংকিং চালানের মাধ্যমে পরিষ্কার করা। সরি, চ্যানেল হয়ে গেছে। ব্যাংকিং চালানের মাধ্যমে পরিষ্কার করা মানে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের থ্রুতে হবে ব্ল্যাক মানিটা। ঠিক আছে, মানে ব্ল্যাক মানিটা মানে ডাইরেক্ট কেউ পার্টিকে দিয়ে দিল এটা হবে না, কারণ যখনই ব্যাংকের থ্রুতে হবে তখন কিন্তু সেটা সমস্ত ডেটা ব্যাংকের কাছে থাকছে। দাতার পরিচয় গোপন, দাতার গোপনীয়তা রক্ষা করা এবং রাজনৈতিক প্রতিশোধ এড়ানো। মানে ধরো আমি এই পার্টিকে দিয়েছি, তো ওই পার্টির লোক কি হলো, আমার উপর একটা তাদের রাগ হিংসা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই ব্যাপারটা যাতে না হয় এই জন্য দাতার পরিচয় গোপন রাখা। অবৈধ অর্থ প্রতিরোধ, রাজনৈতিক অর্থায়নের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থা তৈরি করা। ঠিক আছে, রাজনৈতিক যে অর্থায়ন গুলো হবে এটার জন্য একটা কি কেন্দ্রীয় ব্যবস্থা একটা তৈরি হলো ইলেকট্রাল বন্ড। হ্যাঁ, একটা হলো অবৈধভাবে যে সমস্ত টাকা পয়সাগুলো রয়েছে সেটা যাতে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এটা দেখো ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা ডেটা রয়েছে। ঠিক আছে, এটা হলো
20 আর 23 মানে লাস্ট যে ইলেকট্রাল বন্ড দেওয়া হয়েছে আর কি, সেই অনুযায়ী একটা ডেটা। হ্যাঁ, কোন পার্টি এখানে কত কত ইলেকট্রাল বন্ড কত কত অ্যামাউন্ট পেয়েছে। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট দেখো 11,11,450 কোটি টোটাল। আর 57% ফান্ড সব থেকে বেশি পেয়েছে বিজেপি, তারপরে হলো কংগ্রেস, টিএমসি, বিজেডি, ডিএমকে, এএপি, এনসিপি, জেডি অ্যান্ড আদার্স। ঠিক আছে, এরকম ভাবে ইলেকট্রাল বন্ড গুলো কিন্তু ভাগ হয়েছে। সেম ডেটা কিন্তু এখানে ইন্ডিয়া টুডেরও একটা ডেটা কিন্তু আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কি বলেছে দেখো, সুপ্রিম কোর্টের রায় 2023। ঠিক আছে, সুপ্রিম কোর্টে এই 5 জন জাজ ছিলেন, তারা একত্রিত হয়ে কি রায় দিয়েছে দেখো। মূল রায় কি ছিল, 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে ইলেকট্রাল বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করে। যখনই কোনো সংবিধানের সংশোধনের ব্যাপার আসবে বা কোনো সাংবিধানিক কোনো কিছু যখন সুপ্রিম কোর্টে আসবে, তো সেখানে একটা রুলস আছে যে জাজেস কতজন থাকতে পারবে, মিনিমাম থাকতে পারবে 5 জন। 5 জনের কম হলে কিন্তু সেটা সাংবিধানিক রায় কিন্তু তারা দিতে পারবে না। তো মিনিমাম 5 জনের থাকতে হবে, ম্যাক্সিমাম 13 জন 14 জন যতজন হয়। ঠিক আছে, তো এখানেও কিন্তু মিনিমাম 5 জনের একজন জাজেসের বেঞ্চ ছিল। তো তারা কি বললেন যে ইলেকট্রাল বন্ডটাকে অসাংবিধানিক বলে তারা ঘোষণা করলেন, কারণ এটি ভোটারদের তথ্য জানার অধিকার আর্টিকেল 19(1)A লঙ্ঘন করেছে, রাইট টু ইনফরমেশন। ঠিক আছে, মানে আমরা তো ভোটার, তো আমাদের একটা রাইট আছে সমস্ত রকম ইনফরমেশন জানার। এবার একটা পার্টি যখন অ্যাডভার্টাইজমেন্ট করছে, সে সেই ফান্ডটা কোথা থেকে পাচ্ছে সেটা কেন আমরা জানতে, কারণ আমরা ভোট দিয়ে তাকে নির্বাচন করছি। এবার সে সেটা যদি অবৈধভাবে পায় বা ব্ল্যাক মানির থ্রুতে পায়, ঠিক আছে, সেটা একটা ভোটারের রাইট রয়েছে সেই পার্টি সম্বন্ধে সমস্ত কিছু তথ্য তার জানার। তো সেই জিনিসের উপর বেস করে কিন্তু এই রায়টা দেওয়া হয়। নির্দেশাবলী কি হয় দেখো, বন্ড ইস্যু বন্ধ, এসবিআই অবিলম্বে ইলেকট্রাল বন্ড ইস্যু বন্ধ করবে। এসবিআই সমস্ত রকম ইলেকট্রাল বন্ড যে ইস্যু করা সেগুলো সমস্তটা বন্ধ করবে, ইমিডিয়েট স্টপ করবে। তথ্য প্রকাশ দেখো, এসবিআই 12 এপ্রিল 2019 থেকে কেনা সব বন্ডের বিবরণ নির্বাচন কমিশনকে জমা দেবে। তাহলে 2019 সাল থেকে যত বন্ড কেনা হয়েছে, মানে যারা যারা এসবিআই থেকে বন্ড কিনেছে, সমস্ত ডেটা ইলেকশন কমিশনকে জমা দেবে। মানে তুমি ভাবছো তোমার আজকে যে জিনিসটা প্রাইভেসি রয়েছে কেউ জানতে পারছে না, ইন ফিউচারে কিন্তু কেউ জানতে পারবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কারণ যারা এখানে ডোনেট করেছিল তারা জানতো যে তাদের পরিচয় সামনে আসবে না, কিন্তু এখন কিন্তু সামনে চলে এসেছে যে কে কোন পার্টিকে কত টাকা দিয়েছে সমস্ত কিছু। আমি তোমাদের দেখাবো কোন জায়গায় রয়েছে। নির্বাচন কমিশন 13 মার্চ 2024 মধ্যে এই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। ঠিক আছে, আচ্ছা অব্যবহৃত বন্ড ফেরত, রাজনৈতিক দলগুলি যেসব বন্ড নগদ করেনি, মানে যেসব রাজনৈতিক বন্ডটাকে রেখে দিয়েছে নগদ করেনি, সেগুলো কি দাতাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, যে ডোনেট করেছে তাকে আবার কিন্তু ওই ক্যাশটা ফেরত দিয়ে দেওয়া হবে। আচ্ছা এটা দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিন্তু এটা সাইট। ঠিক আছে, এইখানে যদি তোমরা যাও দেখতে পারবে, দেখো ডিটেলস অফ ইলেকট্রাল বন্ড সাবমিটেড বাই এসবিআই অন 21 মার্চ 2024 আর ডিটেলস অফ ইলেকট্রাল বন্ড সাবমিটেড বাই এসবিআই অন এত, মানে যারা পারচেস করেছে আর এদিকে হলো রিডেমশন, এই দুটোর কিন্তু একটা বড় সড়ো পিডিএফ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তো এখানে গিয়ে দেখতে পারো। আমি প্রথমে ভেবেছিলাম পিডিএফ এর একটা স্ক্রিনশট দেবো, কিন্তু এতটা ছোট ছোট করে লেখা, একটা জুম করলেও বোঝা যাবে না অত ভালো করে, তো ওই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। যদি কেউ মনে করো দেখবে তো এখানে গিয়ে কিন্তু দেখতে পারো। তো আশা করি ইলেকট্রাল বন্ড সম্বন্ধে সমস্ত তথ্য সবার ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনলাইন জিএস ব্যাচে যদি জয়েন করতে চাও দেরি করো না, জয়েন হয়ে যাও। অলরেডি 30টা টপিক করানো হয়ে গেছে, এখনো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, বুঝতেই পারছো কতগুলো করে টপিক হবে। ঠিক আছে, মাসে 16 থেকে 18টা টপিক কিন্তু করানো হচ্ছে, মানে এর বেশিও হতে পারে। ঠিক আছে, আর এক্সামটাও কিন্তু দিতে পারবে। তো দেরি করো না, ঝটপট জয়েন হয়ে যাও। খুব কোয়ালিটি নোটস পাবে, নিজেকে কষ্ট করে খাটনি করে এদিক ওদিক থেকে খুঁজে কিন্তু নোটস প্রিপেয়ার করতে হবে না। কিভাবে লিখতে হবে, এক্সামে কিরকম ভাবে খাতাটা রিপ্রেজেন্ট করবে, এক্সামিনারে কিভাবে লিখলে খাতাটা ভালো লাগবে, সমস্ত কিছু কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।